নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন টেলিকথা। তারকাদের অন্দরমহল, ব্যক্তিগতভাবে তারকারা, তারকাদের ভালো লাগা, তারকাদের মন্দ লাগা, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের টেলিকথা সেগমেন্ট আপনারা সকলেই পরিচিত। এক এক দিন আমরা এক এক বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীকে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি। তাদেরকে দূর থেকে দেখতে পান আপনারা, তাদেরকে চেনেন একরকমভাবে, কিন্তু ব্যক্তিগতভাবে মানুষটি কীরকম, তার কি বলার আছে, তার থেকে অনেক কিছু আমাদেরও তো জানার আছে। তেমনই এক বিশিষ্ট অভিনেতা আজকে আমাদের পর্বে অতিথি হয়ে এসেছেন, বলা ভালো তার বাড়িতে আমরা অতিথি হয়ে এসেছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা, এবং আমার সাথে যিনি রয়েছেন তার পরিচয় আমি আলাদা করে কি দেব, তাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমাদের একেবারে ঘরের মানুষ বলা যেতে পারে, কারণ আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলা টিভি খুললেই তাকে কিন্তু আমরা দেখতেই পাই। একেবারে ঠিক ধরেছেন, সিরিয়ালের বহুল পরিচিত মুখ, শুধু সিরিয়ালে নয়, তিনি কিন্তু সিনেমাও করেছেন। আমরা সব বিষয়ে জানবো, প্রথমে আগে পরিচয়টা সেরে নিই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট অভিনেতা শ্রী সত্যম মজুমদার। দাদা নমস্কার, ওঙ্কার বাংলায় স্বাগত জানাই আপনাদের। এই টেলিকথায় আমাদের দর্শকরা আপনার যথেষ্ট পরিচিত মুখ আপনি, এবং তারা ভীষণভাবে চেনেন আপনাকে। আজকে একটু অন্যরকম প্রসঙ্গে যাব। প্রথমে যে প্রসঙ্গে যাব তা হলো এই অভিনয় জগৎ। অভিনয় জগৎ গ্ল্যামার ওয়ার্ল্ড, রাস্তায় বেরোলেই মানুষ চিনে ফেলে। কোথাও গিয়ে এই যে রাস্তা দিয়ে যাওয়া এবং কোথাও গিয়ে এসে কোনো মানুষের বলা, দাদা আপনাকে তো টিভিতে দেখি, আপনি ওই সিরিয়ালের এই চরিত্রে অভিনয় করেন, আমার খুব ভালো লাগে। কেমন লাগে? না, প্রশংসা শুনতে কার না ভালো লাগে, প্রত্যেকেরই ভালো লাগে। সেটা আমারও ভালো লাগে একটা মানে অভিনেতা হিসাবে, বা ব্যক্তিগত জীবনে যেই ডিপার্টমেন্টেই থাকুক না কেন, কেউ কারোর প্রশংসা যদি করে, মানে একটা বিয়েবাড়ির সাজে যদি কোনো মহিলা যায়, অন্য কোনো পুরুষ বা মহিলা যদি বলে বাহ দারুণ লাগছে তো আপনাকে, তাহলে সেও প্রশংসিত হয়। তো সেটা নতুনত্ব নয়, প্রশংসা সবারই ভালো লাগে, কিন্তু সেটা অনেক সময় দেখা যায় যে প্রশংসার বহরটা এরকম হয়ে যায় যে সেটা হজম করা যায় না। এরকমও হয় অনেক ক্ষেত্রে হয়। হ্যাঁ, এরকম অভিজ্ঞতা হয়েছে। মানে আমি যখন নর্থে ছিলাম, বেলঘরিয়া থাকতাম, তখন আমি শুটিং টাইম সেই অনুযায়ী আমি ট্রেনে করে দমদম আসবো, তারপর মেট্রো ধরে আসবো। এখন গাড়ি করতে পারিনি, হবে কিনা জানি না। যাই হোক, ট্রেনে বাসে করেই যাতায়াত আজও করি। তো ওখান থেকে যখন আমি টিকিটটা কেটে আমি যখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, তখন 1 নম্বর প্ল্যাটফর্মে এক ভদ্রলোক আমাকে প্রায় কিডন্যাপের মতো আমাকে জাস্ট পাকড়ে ধরেছে। বলছে দাদা ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি। আমি বুঝতে পারছি যে উনি আমাকে টিভিতেই কোনো সিরিয়ালেই দেখেছেন বা ছবিতে দেখেছেন, যাই হোক। বলে হ্যাঁ, দাঁড়ান আপনার সঙ্গে একজনকে পরিচয় করাবো। তখন দেখলাম 1 নম্বর প্ল্যাটফর্মে ওনার স্ত্রী অনেকটাই এগিয়ে গেছেন, এবং উনি বয়স্কজনিত কারণে উনি খুব ধীরে হাঁটেন। এবার আমার ট্রেনটা আসছে, আমি দেখতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো উনি আমাকে হাত কিন্তু ছাড়ছে না। আমি বললাম দাদা আমার দেরি হয়ে যাচ্ছে, আমার শুটিংয়ের টাইমিং পৌঁছতে হবে। ওই দাঁড়ান না, একটু দাঁড়ান। এই করে ভদ্রমহিলা দীর্ঘ সময় নিয়ে উনি নেমে এলেন, আবার তারপর আলাপ করলে, তারপর বললেন যে আমি এই সিরিয়াল দেখি, ওই সিরিয়াল দেখি, আমরা রোজ দেখি আপনাকে অমুক তমুক, এসব করে আলটিমেটলি আমার ট্রেনটা মিস করে দিল। এবার সেটা বিরক্তির কারণ, কিন্তু আমি বিরক্ত প্রকাশ করতে পারছি না, মুখে একগাল হাসি রেখেই দিতে হচ্ছে, কারণ এনারাই আমার টিআরপি। কারণ দর্শক না থাকলে যে কাজটাই করুক না কেন, দর্শক যদি না হয়, একটা অনুষ্ঠানও যদি মানে অডিয়েন্সে যদি দর্শক না থাকে, তাহলে তো সেই করার কোনো মানে হয় না। তো সেই জন্যই আমাকে অনিচ্ছার বিরুদ্ধেই দাঁতটা বের করে রাখতে হয়েছে। আমি বললাম আমার ট্রেনটা মিস করে দিলেন দাদা, ওনারা ছাড়বেন না আমি যদি দেরিতে পৌঁছই। এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। একেবারে। তো কাজে এটা আমরা সত্যি বুঝতে পারলাম যে তারকাদের প্রতি যে ভালোবাসা আমরা দেখাই বা আবেগটা যেটা প্রকাশ করি, অনেক সময় তা বিব্রত বোধ করায় তাদেরকেও। এক্ষেত্রে দাদা আরও একটি প্রশ্ন রাখবো, যে আপনি তো দীর্ঘ সময় ধরে অভিনয় জগতে আছেন, কিন্তু এই অভিনয় জগতে আসার যে জায়গাটা থাকে না, যে এরকম একটা ঘটনা যেটা মোড় ঘুরিয়ে দেয় অনেক সময়, বা যদি বলি এই প্রফেশনে আসা কেন, প্রফেশন তো অনেক ছিল, অভিনয়টা
প্রথম কথা হচ্ছে মানে আমার পরিবারে অভিনয়ের সাথে আর কেউই যুক্ত নয়। হ্যাঁ, সাংস্কৃতিক ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে আমার মেজদা, গান করতেন, কিশোর কুমারে গান করতেন। যাই হোক, লড়াইটা করতে এখন বয়সজনিত কারণে এখন আর করেন না। তো আর আমার বড়দা হচ্ছে ফুটবলার, মানে স্পোর্টসম্যান, ফুটবলার বলবো না কারণ ও স্পোর্টসে প্রচুর প্রাইজ এনেছে। তো আমি ছোটোবেলার থেকেই মানে একটু ওই বৌলিনের সংসার, পিতৃহীনকা, এই যে কনসার্ট প্রোগ্রামগুলো হতো সেগুলো শুনতে শুনতে অভ্যস্ত ছিলাম। শুক্রবারের নাটক, বুধবারের যাত্রা, এগুলো সব তখন তো রেডিও কেন্দ্রিক সমস্ত কিছু, তখন আমার বাড়িতে টিভিও আসেনি। তো আমাদের তখন বড় রেডিও ছিল, সেই রেডিও নামিয়ে মানে যখন ব্যাটারি যখন দেখলাম, মানে সেরকম ক্ষমতা ছিল না বাবার যে বিশাল কিছু, আমরা 5 ভাই বোন, তো সেখানে ওই একবার ওই 1 মাসের জন্যই একটা ব্যাটারি মানে সেট আপ, 4টে করে ব্যাটারি ছিল যখন, বড় ব্যাটারি। তো যখন কমে আসতো সাউন্ড, তখন ওই বড় রেডিওটাই নামিয়ে কানে বিছানায় দিয়ে কান লাগিয়ে শুনতাম। বিভিন্ন মানে সিরিজগুলো হতো যখন, সেটা পুরোটা না শুনলে যেন মনে হয় যেন মানে অ্যাট্রাকশান তো রেখেই দেয় যে পরেরটা দেখবো, যেটা আজ সিরিয়ালে করছে বা এই ওটিটি প্ল্যাটফর্মের সিরিজগুলোতে করছে, মানে একটা অ্যাট্রাকশান রেখে দেয় যাতে পরেরটা শোনে। সেইভাবেই মানে পরে ওদিন হয়েছিল, পরের দিন ওটা শুনতে হবে, এই করেই মানে তখন দেখলাম ব্যাটারি নেই, কানে দিয়ে শুনতাম। এই থেকেই একটা মোটো তৈরি হয়েছে। এছাড়া আমি বেলঘরে যে ছিলাম, আমার বেলঘর ক্লাবের নাম, আমি যে ক্লাবের ছত্রছায়ায় বড় হয়েছি, বেলঘরিয়া কালচারাল অ্যাসোসিয়েশন, সেইখানে ওয়ান অ্যাক্ট কম্পিটিশান হতো। তো ওয়ান অ্যাক্ট কম্পিটিশান হতো এবং ক্লাবের সিনিয়ররা ওই শেষ দিনে একটা বাৎসরিক নাটক করতো। তো ওই একটা টেন্ডেন্সি ছিল, রিহার্সাল করবো, দেখবো, মানে তখন তো অ্যালাউ ছিল না, মানে ওই দুপুরবেলায় পড়াশুনো করে ওই মানে রাত্রেবেলায় সন্ধ্যেবেলায় রিহার্সালটা হবো, তাও জানলা দরজা বন্ধ করে দিত। এবং তখন আমাদের সময়টা ছিল অন্যরকম, কারণ শুধুমাত্র বাড়ির বাবা মা দাদাই গার্জিয়ান নয়, প্রতিবেশীরাও গার্জিয়ান। তারা যদি একটা কথা বলে তাহলে সেটা শুনতে বাধ্য থাকতাম আমরা, যেটা এখন সিস্টেম কালের নিয়মে হয়তো পরিবর্তন হয়েছে কিছু। তো যাই হোক, সেখানে ওই জানলার ফাঁক দিয়ে যেটুকু ফুটো আছে ওইখান দিয়ে দেখার চেষ্টা করতাম। কেউ হয়তো কোনো সময় কোনো কারণের জন্য বেরোলো, কিরে এখানে জানলা দিয়ে পড়াশোনা নেই তোদের? না, দুপুরে পড়াশোনা করেছি, রিহার্সালটা দেখবো বলে। এরকম করতে করতে মানে ডিরেক্টর খুশি হতেন, তখনও সিনিয়রদের নিয়ে কাজ করতেন। এই রিয়াকশানগুলো পরের দিন হতো। পরের দিন আমাদের একটা ব্যাচ ছিল, ওই একই এজের সব ছেলেমেয়েরা, ওই মঞ্চে দাপাদাপি করে ওইগুলোই করতাম। আগের দিন যেগুলো হচ্ছে, তাদের ঘরে কারো ক্রেপ হয়তো পড়ে আছে, কি মেকআপের হয়তো জিঙ্ক অক্সাইডটা গুলিয়েছিল সেটা রেখে আছে, চুল পাকা আছে, ওগুলোই গালে গুলে লাগিয়ে আমরা নিজের মতো করে অভিনয় করতাম। একটা টেন্ডেন্সি ছিল। মানে তারপরে ওই এমনও করেছি আমরা, মানে ছোটোবেলায় খেলাধুলো বলতে ওই রান্নাবাটি খেলাধুলা এইগুলো কোনো দিন খেলিনি, ওই থিয়েটার নিয়ে খেলতাম। তারপরে ওই 1 বছর আমাদের ক্লাবে সিনিয়ররা সব, তখন বাংলাদেশের সব বড় বড় অ্যান্টেনা ছিল না, তখন খুব ভালো ভালো সিরিয়াল হতো তখন বাংলাদেশে। তারা সবটা দেখে হয়তো ডিরেক্টর 7টার সময় এসে বসে আছেন, ওনারা 9:45 আসছেন। এ বিরক্তি একটা, মানে বলছে আমি কাদের জন্য করছি, তোরা এরকম করছিস, তোদের নিয়ে আর কাজই করবো না। ওই বাচ্চাগুলো মানে রিহার্সাল দেখার জন্য আছে, ওদেরকে নিয়ে কাজ করবো। তো 1 বছর সত্যিই আমাদের নিয়ে করলো। এবং বড়রা টাইম দিতে পারতো না, বড়রাও কিছু সেইভাবে প্রথমটা বলেনি, ঠিক আছে করুক, 1 বছর করে দেখুক না, বাচ্চাদের নিয়ে কাজ করা তো চারটেখানি কথা, এরকম বলছিল। কিন্তু সে বছর নাটকটা করে আমার এখনও নাটকটার নাম মনে আছে, পরীক্ষা পাশের মন্ত্র বলে সুব্রত মুখোপাধ্যায়ের একটা ছোট্ট কিশোর নাটক, মানে মার কাটকা হয়ে গেছিলো, মানে হই হই করে, মানে এত প্লিজড হয়েছে তারা, দর্শক এবং ক্লাবের সবাই। এবং তারপরেই একটা কম্পিটিশানে গিয়েছিলাম আমরা, ওই বন্ধুগুলির কাছে একটা জায়গায় আছে, ওখানে একটা রৈবতাক বলে একটা জায়গা আছে, ওইখানে গিয়েছিলাম। ওখানে আমরা প্রথম কম্পিটিশান খায় না মাথাতে জানি না, ওখানে কম্পিটিশানে ক্লাব নাম দিয়েছে, ক্লাবের নামে গিয়ে ওই নাটকটা আমরা করেছি। তো 7th হয়েছিলাম আমরা প্রোডাকশানে, আর বেস্ট অ্যাক্টর আমি পেয়ে গেছি। পরবর্তীকালে ক্লাব থেকে বেরিয়ে ওই আমরাই কিছু তাদের সাথে
অন্যরকম সমস্যা একটা তৈরি হয়েছিল। সেই সমস্যা থেকে ওই ডিরেক্টর বেরিয়ে গিয়ে একটা দল তৈরি করে। সেইখানে আমরা সব টিনেজ, আমরা প্রচুর জায়গায় শো করতে যেতাম। তখন কম্পিটিশন, তখন আস্তে আস্তে বুঝতাম গ্রুপ থিয়েটার কাকে বলে। এমনও শো পেয়েছি যে উৎপল দত্তের নাটক করার কথা, নৈহাটির ওই ডান দিকে যে বড় 11 সাইড মাঠটায়। তো উনি কোনো কারণে শোটা ক্যান্সেল করেছেন বা অসুস্থর জন্য সেখানে হঠাৎ করে আমাদের বলছে তোরা চল, ডিআইএফআর প্রোগ্রাম। যাই হোক, শোটা করে এসেছি। একটা মজার ঘটনা বলি যে আসানসোলে আমরা শো করতে গেছি 1 জানুয়ারি কোন এক সালের, আমার মনে নেই সালটা। তো হাওড়া থেকে গেছি, তখন তো এখন তো টিমগুলো ভর্তুকি পায়, অর্গানাইজারও ভর্তুকি দেয় বলে গাড়ি ফাড়ি করে যেতে পারে। তখন অপশান ছিল না, বাস নয় ট্রেন নয়, এইভাবেই যেতে হতো। তো আমরা ট্রেনে গেছি হাওড়া থেকে। তো আসানসোলে যখন আসানসোলে যখন নামলাম তখন যথারীতি চিকার, ওরা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলে আসলে ফোন করবে, ঠিক আছে, আমরা ফোন করে দিয়েছি, এসে গেছে। এবার আমরা বেরোচ্ছি, ধরেছে ডিরেক্টর সামনে চেকারের সামনে দাঁড়িয়ে বলছে বেরো বেরো বেরো। আমরা এক এক করে বেরিয়ে যাচ্ছি। যখন পুরোটা বেরোলো তখন উনি এনেন একটা টিকিট। বলে দাদা এতগুলো লোক বেরোলো একটা টিকিট? বলে আমরা নাটকের দল দাদা, আর ওরা তো এরকম কচি কাঁচা, একদম 8, 9-এ পড়ে, ওরা কোথা থেকে পয়সা পাবে? আমি সিনিয়র, আমি লজ্জার খাতিরে আমি আমার টিকিটটা কেটেছি। এবং টিটি অসম্ভব নাট্যপ্রেমী বা সাংস্কৃতিক প্রেমী মনোভাবনার লোক ছিলেন। উনি বললেন হ্যাটস অফ দাদা, আপনার সাহস আছে, 1 জানুয়ারি আপনি উইদাউট টিকিটে এতগুলো বাচ্চাকে নিয়ে জার্নি করলেন, চালিয়ে যান, আছি আমরা। ছেড়ে দিল। এবং বাইরে বেরিয়ে তখন যখন অর্গানাইজারদের বললাম, তখন অর্গানাইজার বললো আমাদের বললেন না কেন? আর আপনাদের বললে কী হবে, সমস্যাটা তো আমাকেই মেটাতে হবে। এইভাবে শো করেছি। কোথাও গিয়ে কি মনে হয় দাদা তাহলে শিল্পী, যে শিল্পীর সত্তা, এ তো আলাদা করে বাহ্যিকভাবে তৈরি করা যায় না, এটা ভেতর থেকে আসে, কিন্তু কোথাও গিয়ে কি সেই মূল্যায়নটা মানুষ করতে পারেন না বা সমাজ করতে পারে না? আমাদের দেশে কে মূল্যায়ন পেয়েছে, কোন কোন সে ফুটবলার হোক, ক্রিকেটার হোক, আর্ট, অন্য ডিপার্টমেন্টে আর্টের কোনো লোক হোক, ডান্সের কোনো লোক হোক, বা অভিনেতা অভিনেত্রী হোক, গায়ক গায়িকা হোক, ইফ এনি, যাত্রা জগৎ হোক, তারাও অভিনেতা, মিডিয়া আলাদা, কিন্তু কেউ কি মূল্যায়ন পেয়েছে? পায় না। আজকে পথের পাঁচালী যখন বেরিয়েছিল, আমার শোনা এগুলো, আমি সবটা অথেন্টিক বলছি কিনা জানি না, তখন হিট করেনি এবং মাঝপথে বন্ধ হয়ে গেছিলো। বিধান রায়ের বদান্যতায় পরবর্তীকালে আবার বাকি ছবিটা কমপ্লিট করে রিলিজ হয়। সেই ছবিও প্রথমে কি হিট হয়েছিল? হয়নি। সত্যজিৎ রায়, মানিকবাবু, ওনার মতো একটা ভদ্রলোক কাজ করেছেন, যে আমাদের দেশের জন্য উনি বিরাট বড় একজন ডিরেক্টর। সেই কাজও তো মূল্যায়ন পায়নি। কিন্তু অসুস্থ অবস্থায় যখন বিদেশ থেকে অস্কার ওনার হাতে তুলে দেয়, তারপরে পথের পাঁচালী সুপারহিট। তো এই হচ্ছে মানুষের ভাবনা। হ্যাঁ, এটাই যে সঠিক মূল্যায়ন নেই, সবটাই যেন বাহ্যিক ওই পালিশ করা ব্যাপারটা তার মানে থাকছে, যে বিদেশ থেকে অস্কার এলো তবে আমি আমার দেশের জিনিসটাকে সম্মান জানাচ্ছি, তার আগে তার মূল্যায়ন করলাম না যে পথের পাঁচালী সিনেমাটা কিভাবে তৈরি, তার ডিটেইলিং অমুক তমুক সেগুলো জানার চেষ্টাই করা হয়নি। তাই হয় আজকে আমাদের অনেক অনুষ্ঠান বেড়েছে, আমাদের এই যে আমার ঘরে অ্যাওয়ার্ডে ভর্তি, তো এই অ্যাওয়ার্ড দিয়ে কি আমার মূল্যায়ন বিচার হয়? আমার কাছে একটা ট্রফি তুলে দিলেন, তাতে বোঝা গেল কি আমি বিরাট অভিনেতা, বা আরেকজন হয়তো পেলেনই না। ক্রীড়া জগতে এখন যেমন দেখা যায় অর্থের প্রাচুর্য প্রচুর, কিন্তু সেক্ষেত্রে অভিনয় জগতে এবং যে ফিল্ম ইন্ডাস্ট্রির কথাও আমি দেখেছি যে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেও এমন অনেক লেজেন্ড ব্যক্তিত্ব রয়েছে যাদের একটা সময় আমরা ছোটোবেলায় তাদের সিনেমা দেখেছি, মায়েরা দেখতেন এবং যথেষ্ট ভালো অভিনেতা, তাদের নিয়ে কোনো কথা হবে না, কিন্তু তারা আজ কাজের অভাব বোধ করেন এবং তারা এটা বলেন যে কোথাও গিয়ে জীবনে কিছু পাওয়া হলো না, এর থেকে হয়তো অন্য প্রফেশনে গেলে কিছুটা হয়তো এখন অনেকটা ভালো জায়গায় থাকতে পারতাম। তো শিল্পীর এই যে ইনসিকিউরিটি, এটা কি ডে বাই ডে বেড়ে যাচ্ছে? হয়তো বেড়ে যাচ্ছে, কারণ হচ্ছে
যেরকম মাধ্যম অনেক বাড়ছে, অনেক চ্যানেল হচ্ছে, অনেক রকমের আমি অভিনেতা হিসেবে অভিনয়টা গিয়ে বলছি, মানে অনেক রকম জায়গা আছে আজকে। ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে, চ্যানেলস অনেক বেশি এসেছে, কিন্তু আর্টিস্টের সংখ্যাও তো বেড়েছে, প্রচুর আর্টিস্ট হয়েছে। আজকে আমাদের আর্টিস্ট ফোরামে শেষ বোধহয় আমি যেটুকু জানি প্রায় 4,500 মেম্বার শুধু আর্টিস্ট ফোরামেরই। এছাড়াও কিন্তু আরও আছে যারা আর্টিস্ট ফোরামের মেম্বার না, এরকম আর্টিস্ট প্রচুর আছে। কিন্তু এই যে সিরিয়ালগুলো হচ্ছে, হয়তো 10টা-15টা সিরিয়াল হচ্ছে, কিন্তু প্রত্যেকটা সিরিয়ালে কিন্তু মানে মূল চরিত্র কিন্তু দেখা যাবে 4 কি 8, মানে মেয়ের বাড়ির 4, ছেলের বাড়ির 5, এইরকম। আর বাকি যেগুলো আসছে, ডাক্তার, পুলিশ বা অন্য কোনো পাড়ার কেউ বা কোনো তাদের কুলগুরুদেব, এগুলো তো ক্যামিও ক্যারেক্টার, এগুলো তো নির্দিষ্টভাবে আসে। সেই ক্যারেক্টারগুলো যদি পেতে হয় তাহলে দেখা যাবে তার চরিত্র একটা, কিন্তু তার পেছনে এই চরিত্রটা পাওয়ার জন্য দাঁড়িয়ে আছে অন্তত 100 থেকে 150 জন লোক। এবার কাকে দেবে কাকে দেবে না, যারা কাজ পাচ্ছে, আমরা এটা সিরিয়াল দেখতে গিয়েও অনেক সময় দেখেছি যে একটা কোনো সিরিয়াল শেষ হলো, তার যে লিড ক্যারেক্টারগুলো রইলো, যেমনটা আপনি বলছেন 4টে হোক, 8টা হোক, 10টা হোক, যেটাই, তাদেরই আবার যখন অন্য একটা কোনো সিরিয়াল এলো তাদেরই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ক্যারেক্টার দেয়া হচ্ছে। কিন্তু এই একটা জায়গাতেই যে নতুনদেরও কিছুটা সুযোগ দেয়া, অর্থাৎ নতুন বলতে আমি বলছি না যে একদম নতুন মুখ, আমি বলতে চাইছি যে একটু ঘুরিয়ে ফিরিয়ে নেওয়া। একদম তাই। এটা তো আমাদেরও তো তাই ইচ্ছে, তাই দাবি যে সবাইকেই ঘুরে ফিরে করুক, কারণ এরকম তো নয়, মানে এই জিনিসটাও হয়তো এই মুহূর্তে হচ্ছে, কিন্তু আমার মনে হয়, মানে আমার ধারণা যে টুডে টুমরো এটাও কিন্তু একটা মানে ইয়ে হয়ে যাবে, একঘেয়েমি এসে যাবে। আজকে নানা পাটেকরকে মনে হয় একই রকম। কেন? কারণ ওই যে লিমিটেশন তো থাকেই। তো এইটা করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে সিরিয়াল, এই কারণে সিরিয়ালের মানে প্রত্যেকটা অভিনেত্রী ছবিও করতে চায়, এই কারণে ছবিটা অথেন্টিক। আমার মৃত্যুর পরও কিন্তু আমার বাড়ির লোক বা আমার পাড়ার লোক কি আমার দেশের লোক, আমার রাজ্যের লোক দেখতে পাবে। আর একটা যেটা রয়েছে, এই যে যেমনটা আপনি বললেন যে আপনাকে যদি কোনো সিনেমায় কাস্ট করা হয় তাহলে লোকে বলবে আরে এ তো সাধুদা, কিন্তু কোথাও গিয়ে সিনেমার যে একটা যে ক্যারেক্টার বা সিনেমার তো ওয়েটে একটু আলাদা হয়, সিরিয়ালের যেটা হয় যেভাবে ক্যারেক্টারকে দেখানো হয় দর্শকের সামনে, সেখান থেকে তো কিছুটা হলেও সিনেমায় আলাদা হয়, অনেকটাই আলাদা হয়। সেখানে গিয়ে শিল্পীকে সেই স্পেসটা তো দেয়া হয় যে গতেবাতা যে ক্যারেক্টারটা সিরিয়ালে দেখছে, হয়তো দেখা যাবে এই সাধুদাকেই অন্য রকমভাবে দর্শক পেল, এবং দর্শক তখন হয়তো অবাক হলো যে আরে সাধুদার ক্যারেক্টারের ছাড়াও তো সত্যমবাবু এই ধরনের অভিনয় করেন, মানে এই যে ব্যাপারটা। হ্যাঁ, এবং এটা মানে ফিল্মের ক্ষেত্রে আরেকটা অ্যাডভান্টেজ আছে। ফিল্মের ক্ষেত্রে একটু বড় চরিত্র যারা করে তাদের স্ক্রিপ্ট অনেক আগে দিয়ে দেওয়া হয়, এবং সেটাকে কনসেন্ট্রেট করে তৈরি হয়ে যেতে পারে, যেটা সিরিয়ালে তো একদম পাঁপড়, গরম তেল কড়াইয়ে বসাই আছে, ফেলো, ছাঁকো, ভাজা হলো, ছাঁকো, বিক্রি করে দাও, এই। সেই কারণে অনেক সময় অনেক অভিনেত্রী, খুব ভালো অভিনেত্রী না হলে, একটু যারা হয়তো শিক্ষাটা সেইভাবে একদম প্রপারলি নেয়নি, তারা কিন্তু অনেক সময় চিত্রটা ধরতে পারে না, কারণ তাদের ইনস্ট্যান্ট, তাদের তো ব্রিফ হয় না। একটা সিনেমার ক্ষেত্রে তো ব্রিফ হয়, ডিরেক্টর বসবে, তাকে স্ক্রিপ্ট তো অ্যাডভান্স দিয়েই দেবে, তারপরে আপনার চরিত্রটা এই শেড ভেবেছি, আপনার চরিত্রটা ওই শেড ভেবেছি, এগুলো টানাপোড়েনগুলো শেখাতে চায়। স্পেস দেওয়া হয় অনেক সময় সেই ক্যারেক্টারটা যাতে নিজেদের মধ্যে বিল্ড আপ করা যায়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা স্পেস দেওয়া হয়, তাদের সেই লোকেশনে নিয়ে যাওয়া হয়, সেই ধরনের একদমই তাই। হ্যাঁ, এবং ধরো একজন হয়তো ন্যূনতম সাইকেলটাও চালাতে পারে না, কিন্তু আমার গল্পে আছে তুমি সাইকেল খুব ভালো চালাও, তুমি একজন পেপারম্যান, সকালবেলা পেপার দাও, সেই হিরো হয়তো, তো তাকে সাইকেলটা শিখতে হবে, সেই সময়টা তাকে দিতে হবে।
করিয়ে নেয় এগুলো। আমাদের দর্শকরা হয়তো অনেকেই জানেন না, তাদের বেশিরভাগ মানুষই জানেন। তবু দাদার কাছে একটু শুনবো কথা যে বলিউডের সুপারস্টারও নয়, যাকে বিগ বি বলা হয়, অমিতাভ বচ্চন, তার সাথে একসাথে অভিনয় করার একটা অভিজ্ঞতা রয়েছে। আমরা আয়ুষ্মান খুরানা, ভীষণ ভার্সেটাইল অভিনেতা, আমরা জানি অনেকেরই ভীষণ প্রিয়, সেই আয়ুষ্মান খুরানার সাথে অভিনয় করার সুযোগ হয়েছে। তো এদের তো কাজ থেকে দেখেছেন, কাজ করেছেন, সেই অভিজ্ঞতা একটু শুনবো। অভিজ্ঞতা হচ্ছে মানে যখন আমি একটা অডিশন হয়েছিল, অডিশনের মাধ্যমে প্রথমে আমি বিগ বির কথাটা বলছি, তাই অডিশনটা হয়েছিল। অডিশনে গিয়ে আমি মানে আমাকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিল যে অডিশন হবে, আমি ফোন করেছিলাম, আমাকে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিয়েছে। এটা বোম্বের ব্যাপারটাই আলাদা, আমাদের টলিউডের সঙ্গে কোনোভাবে মিল খাবে না। ওরা আমাকে স্ক্রিপ্ট পাঠিয়ে দিচ্ছে, স্ক্রিপ্ট পাঠার পর আমাকে 7 দিন পরে, আমি যেদিন অডিশন সেদিন বলছে তাহলে আপনি এই দিন আসতে পারবেন? হ্যাঁ আসতে পারবো, কিন্তু আমাকে 2টোর আগে ছাড়তে হবে, আমার তখন একটা আকাশে একটা টেলিফিল্ম চলছে, ওই সাপ্তাহিক গল্প চলছে। তো আমি বললাম যে, বলছে ঠিক আছে চলে আসুন, করে দেবো। যাই হোক আমি গিয়েছিলাম, 3 দিন 7 দিন প্র্যাকটিস করে গিয়েছিলাম। তো ওখানকার ডিরেক্টর আসেন, মহিলা ডিরেক্টরই ছিলেন। তো ওখানে এসে বললেন, আমি যখন করলাম তখন বললেন নেই, আচ্ছা নেই লাগ রা হ্যায়, দোবারা কিজিয়ে। আমি 2বার করলাম, বলছে নেই, মানে উনি যেটা চাইছেন সেই জায়গাটা আমি পৌঁছাতে পারছি না। বলছে নেই সরি স্যার। ঠিক আছে, আমি জানি না আমি চান্স পাবো কি না তাও জানি না, হিন্দি আমার খুব ভালো আসে না। তারপরে আমি বেরিয়ে যাচ্ছিলাম, তখন বলছে 1 মিনিট, কেন জানি না ওনাদের আমাকে বেশি খুব পছন্দ হয়েছিল কেন জানি না, মানে অ্যাজ এ লুকস ওয়াইজ। আমি বলছি এক दूसरा कर सकते हैं, বললাম ট্রাই कर सकते हैं। আবার একটা স্ক্রিপ্ট দিল, তখন সেটা ইনস্ট্যান্ট। এবার পাশে যে আমাকে কোঅর্ডিনেটর আমাকে ডেকেছিলেন, তাকে বললাম আপনি একটু এগুলো উচ্চারণগুলো করুন, তো আমি বাংলায় লিখে নিই, বাংলায় হিন্দিটাই বাংলায় লিখে দিই, যেভাবে আমরা মেসেজ করি ওইভাবে করে নিলাম। করে নিয়ে ওটা গিয়ে বললাম ऐसा ही होना चाहिए, যা ক্লিক করে গেল। আমি বললাম তাই, তা বলছি আপনি জানেন আপনি কার এগেনস্টে করবেন? বললাম না, আমি তো আমার সংলাপটা বলেছি, অপোজিটের ডায়লগটা উনি বলেছেন, ওই ভদ্রমহিলা বলে দিয়েছেন। বলছি এটা কে করবে? আমি বলছি আপনার এগেনস্টে বিগ বি করবে। আমার তখন থেকে হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। তার মানে যে 2টো ছবি আমার বাড়িতে ছিল ছোটোবেলায়, একটা উত্তম কুমার, একটা অমিতাভ বচ্চন, যেটা আমি সন্ধেবেলায় ধূপ দিতাম, আমার আইডল এরা। আমি জানি না তাদের ন্যূনতম নখের যোগ্য আমি হয়েছে কিনা, কিন্তু আমি ওনাদের অভিনয় আমার আপ্লুত করতো, আমাকে বুস্ট আপ করেছিল। তো যাই হোক, ও যে ঠিক আছে শুটিং ডেট বলে দেবে, আবার সেই দীর্ঘ সময় কিছুই বলে না, এই আর হবে না, আমি ভুলেই গেছি। তারপরে কোনো এক সময় একদিন রোববারে আমার শুটিং ছিল, আমার শুটিংটা হয়েছিল কলকাতার জিপিওতে। তো 8টায় কল ছিল, শিয়ালদা থেকে শিয়ালদা টু হাওড়া বাস ধরে ওখানে আলটিমেট পৌঁছলাম, মানে দেরি হয়ে গেছিলো। এত ঠান্ডা ছিল, স্নানও করে যায়নি, হুস্কো হুস্কো চুল, পুরো পাগলটার মতো লাগছিল আমাকে। ওখানে গিয়ে জলে বাথরুমে গাড়িতে ওটা দিয়েছিল, গাড়িতে জল টল দিয়ে চুল ভিজিয়ে আঁচড়ে মোটামুটি স্নান করেছি এটুকু অন্তত বোঝানো যাক, বা চুলটা সেপে থাক। তারপরে তো ওখানে যখন ঢুকছি তখন দেখলাম যে আমি 8টায় তাড়াহুড়ো করলাম, এই সবে মাল ঢুকছে, তখন আমি বুঝে গেলাম আলটিমেট তো টলিউড এটা, মানে এখানের লোকজনকে নিয়ে কাজ হচ্ছে, সবই লেট, হয়তো বিগ বির টাইমটা আলাদা, ওই জন্যই হয়তো তা লেট করছে, নাহলে সাহস পেত না, কারণ উনি ভীষণ পাংচুয়াল, একদম সঠিক সময় উনি ফ্লোরে পৌঁছান। তাই আমি ভেতরে গেলাম, ভেতরে যাওয়ার পরে একটা মেয়ে ওখানকার রিসিভ করলো, বলে আইয়ে স্যার। দেখলাম ভ্যানে আমার নাম লেখা আছে, ঢুকে গেলাম, আমি ইহা বেটে এবার ওখানে বসলাম। ফাল্গুনী চ্যাটার্জিও এসেছিলেন, অরুণদাও ছিলেন সেই ছবিতে। তো ওইখানে তারপরে অরুণদার আগে হয়ে গেল, ওনাকে বললাম ছবি তুলেছো? বলছে না, সুযোগই পাইনি। অমিতাভ বচ্চন তো সেই দূরে মাসের মধ্যে বসে আছে, আর আমি কাউন্টারে বসে আছি, আমার সুযোগই নেই ওনার কাছে যাবো। বাহ, লস করলে। তো আমি বসে আছি, তার আলটিমেটলি আমাকেই লাঞ্চে হলো, লাঞ্চের পরে আমাকেই ডাকলো। এবার যাচ্ছি দেখি সব কাঠের সিঁড়ি, দোতলা একটা সেটে হয়েছিল বাড়ি, সব বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, পুরো হাজার হাজার মানুষ বুকে নিয়ে দাঁড়িয়েছে ওনাকে দেবেন। ওখান দিয়ে কাঠের সিঁড়িতে টকটক করে আছে, আবার হাঁটু কেঁপে যাচ্ছে।
ওই লাস্টে বাস থেকে নামার সময় একবার টয়লেটে গেছিলাম, একটা বিড়ির টান দিয়েছি, বিড়ির টান দিয়ে বলছি তুমি অমিতাভ বচ্চনের জায়গায় থাকো, আমি আমার জায়গায় থাকবো। এটা করে নিজেকে বুস্ট আপ করছি, না এটা তো পারবো না। যাই ওটা মুখে বলি, কাজে কি হয়। ওপরে গেছি দেখি উনি খুঁজছি কোথায় বিগবি কোথায় বিগ, তো দেখলাম নর্মাল জামা পরা, একটা কস্টিউম পরা দাঁড়িয়ে আছে, আম লোক একটা করেছিল। হঠাৎ করে উনি তাকালো, বুঝে গেছে যে আমি কো অ্যাক্টার একমাত্র, দুজনই একদম 1:1 সিন। তো বলছে এক রিহার্সাল হয়ে যায়। আরে মেঘনা চাইতে জল, তো এটাই চাইছিলাম। 3 বার রিহার্সাল করলেন, 3 বার রিহার্সাল করলে বলছে চলিয়ে বৈঠে, এই তো আমার সেটা বৈঠে। এইবার আমি তো ইনটুইন বাংলা হিন্দি মিশিয়ে বলছি যে স্যার আপনি আমার ঈশ্বর, আপনাকে আমি ভগবানের মতো দেখি, আমি এখনও বিশ্বাস করতে পারছি না, अभी भी लग रहा है कि मैं सपन देख रहा हूँ। उन्हें আবার চিমটি কাটলো, लग रहा है ना, हकीकत है, कोई सपन बपन नहीं। এইভাবে বুস্ট আপ করলো, পুরো জল করে দিল। যাই হোক, একটা মনিটার হলো, মনিটার রিভিউ ছিল বিদীপ্তার দেওর। ও বললো যে সত্যদা তুমি ওরকম হাঁ করে তাকিয়ে দেখো না, তুমি হচ্ছে শয়তান হারামি সরকারি অফিসার, যাদের ফাইল জমে যায়, যাদের পায়ের ঘাম মাথায় যায়, কারণ পাটা টেবিলের উপর তুলে ঘুমায় তো, ও পায়ের ঘাম মাথায় যায় তাদের। আলো আচ্ছা আচ্ছা, বলছি দাঁড়াও তোমাকে আমি কিছু বিজনেস দিচ্ছি, বিজনেস দিল। আর রিহার্সাল করার পরে আমাকে একটা অমিতাভ বচ্চন কথা বলেছিলেন যে ঠিক টেকটা যাওয়ার আগে, শুনিয়ে आप जैसा कर रही है ऐसा कीजिए। मैं थोड़ा आहिस्ते बोलूँगा, पूछिए क्यों। क्यों सर? क्योंकि हम हर जगह हरेस्ट होकर आपके पास आए, अलग भी मुझे हरेस्ट कर रहा है, तो हम थोड़ा मरोस है, इसीलिए मैं थोड़ा आहिस्ते बोलूँगा, लेकिन आप जैसा कर रही है पक्का कर रहे हैं। ঠিক আছে স্যার। এবার আমি তাকিয়ে আছি, ওইটা কাটলো, বললো তুমি তাকিও না, কিছু বিজনেস করো। এইবার বিজনেস করে সিনটা হয়ে গেল মাস্টার শট। এবার আমার শোল্ডার থেকে ওনার এসপি হচ্ছে, ওনার ফ্রন্টাল হয়ে গেল। হঠাৎ করে এবার যেহেতু জায়গাটা ধরুন এইখানে আমি বসেছি, এইখানে বিগ বি বসেছে, মাঝখানে টেবিল। এবার ও তো ওয়াইডটা পাচ্ছে পেছনে, ওই সরকারি অফিসের যে অনেক লোক প্রচুর ক্রাউড ছিল, হয়ে গেল। এবার যখন ওনার পেছন থেকে আমার করবে, তখন তো আমার এদিকে আর জায়গা নেই, তাহলে টোটাল সেট আপটা ওখানে চলে যাবে। এই সেট আপটা চলতে গিয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি, উনিও দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে ওনার মানে আমি একটু বেশি ক্লোজ বোধহয় হয়ে যাচ্ছি, ওনার কাছাকাছি বেশি, মানে অনেক ডিস্টেন্স। তো ওনার বডিগার্ড যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, মানে বেশি কাছে চলে গেছি বলে। তখন আমাদের এখানকার টেকনিশিয়ান আমার হয়ে লড়েছে, যা ধাক্কা কিউ দে রা হ্যায়, এ ভি यहाँ का एक्टर है, क्यों धक्का दे रहा है। अमिताभ बच्चन अलर्ट छिलेन, क्या हुआ, वही सर आपका आदमी हमारे आर्टिस्ट को, आपका को एक्टर को धक्का मार के फेंक दिया। क्या? सॉरी सर, बिग बी বলছে আমাকে, আমাদের কান্না বেরিয়ে আসছে, बिग सॉरी सर। আর ওকে বলছে 200 का चंदन ब्रह्म बताया, चलो यहाँ से फट, कौन बोला तुमको धक्का मारने को, पहचानते हो इसको, হেভি স্টার হয়। মানে ওই লেভেলের লোক অত ডাউন টু আর্থ আমি ভাবতেই পারিনি। এবং উনি ফিল করেন যে আমার এগেনস্টে যে করবে সে আমাকে দেখে ঘাবড়াতে পারে, এটা উনি ফিল করেন, এই জন্য ইজি করে দেয়। এবং ওখানে একটা ফিল্মে আমি মেরি প্যারি বিন্দু করতে গিয়ে দেখেছি একটা ফিল্মে কতজন ডিরেক্টর থাকেন, 35 জন ডিরেক্টর। মেন মেকিংটা একজন দেখবেন, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে তারা ডিরেক্টর, তাদের অ্যাসিস্ট্যান্ট আছে। এবং ওখানেও ওরকম ছিল, বৃষ্টির সিন ছিল বলে আমরা একবার ফিরেও এসেছি মুম্বাই থেকে। আবার যখন গেছি তারপর বলছে বৃষ্টির উপরেই সিন করবো, ওরা রেন মেশিন এনে ফেনে করেছিল, প্রত্যেকে 3 সেট করে কস্টিউম। আমরা যে ওই ফ্লোর থেকে গিয়ে যে যাচ্ছি, পুরো ভেজা তো, কস্টিউম চেঞ্জ হয়েছে। একটা মেয়ে দেখে আমাদের পিছনে আছে, কাহা যা রা হ্যায়, আলাম টয়লেট যা রা হ্যায় ভাই, চলিয়ে। আরে মনে হচ্ছে আপনি যাবেন কেন, ও বাসটার বাইরে দাঁড়িয়ে রইলো, টয়লেট করলাম, খুলছি না বলে যে একটু টাইমটা বেশি হয়ে গেছে, 5-7 মিনিট হয়ে গেছে, টাক 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 হো গিয়া স্যার। আল্লাহ নেই, ও আমি ওই সময়টা স্মোকটা করছি, বলছে আমি বললাম হ্যাঁ आ रहा है, বলে চলিয়ে স্যার ওখানে চলিয়ে, जो कुछ भी करना है वहाँ कीजिए। মানে ওর দায়িত্বটাও কিন্তু করতে হবে, যে যার দায়িত্ব নেওয়াতে হবে।
আমাদের নাইট সিন হয়েছে, কোনো ডিনার নেই। আমাদের এখানে তো অনেক সময় তো এমনভাবে করে 10টার আগে প্যাক আপ করে দেয় যাতে ডিনারটা দিতে না হয়, যাতে রাতের গাড়িটা না দিতে হয়। একদম ঠিক 5 মিনিট আগে 9:55 প্যাক আপ করে দেবে, 10টা হলেই দিতে হবে। কিন্তু ওখানে তা না, ওখানে এই যে ডিনার নেই, কারুর নেই, পরিণীতা চোপড়ারও ডিনার নেই, আয়ুষ্মানেরও কোনো ডিনার নেই, ডিরেক্টরেরও ডিনার নেই, কারোর ডিনার নেই। মুভেবল ডিনার, ট্রে নিয়ে ঘুরছে, গোটা এরিয়াটা ট্রে নিয়ে ঘুরছে। একটা ভেজ রোল আছে, একটা চিকেন রোল আছে, যে যেটা খাবে খাও, যত খুশি খাও, যত খুশি খাও। ফল ফ্রুট সবার কাছে। এখানে দেখবেন শুধু হিরো হিরোইনকে ফল দেয়, আর কাউকে দেয় না। আসক্তিটা সবার থাকে, খাক কি না খাক। কিন্তু ওখানে এই এই তফাৎগুলো না। ওই যে এখানে কফি চাইলে দেয়ই না। হিরো হিরোইন বা চ্যানেলের মানে যারা কন্ট্রাক্ট আর্টিস্ট তাদের জন্য হয়তো আছে, কিংবা তারাও অনেক সময় দেখি আমি পাউচ কিনে নিয়ে আসি কফির, এনে ওটা করে দাও। কিন্তু ওখানে কিন্তু এই ব্যাপারগুলো নয়। এই ব্যাপারগুলোতে অনেক ডিফারেন্স আছে। এই জন্য হয়তো ওরা অনেক এগিয়ে, আমরা এখনো অনেক পিছিয়ে। এই যে এতদিন কাজ এবং এত বড় বড় মাপের অভিনেতাদের সাথে কাজ, নিজের অভিনয়টা যেহেতু ওই একদম বাচ্চাবেলা থেকে অভিনয়টা তো বোঝাই গেল, আমরা এতক্ষণ কথা বললাম, বোঝা গেল অভিনয়টা ক্লাস 6, তাহলে ভালোবাসা। প্রফেশনটা শুধু প্রফেশন না, প্যাশনও বটে। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমাদের যখন প্যাশন এবং প্রফেশন এক হয়ে যায়, তখন তো মানুষ নিজেরটা উজাড় করে দেয়। তো এতটা উজাড় করে দিয়ে এই রকম মাপের অভিনেতাদের সাথে অভিনয় করে সেই যোগ্য সম্মান পেয়েও নিজের যে জায়গা, সেখানে এসে কি কোথাও মনে হয় যে যোগ্য সম্মান পাওয়া হলো না? না, সে তো হয়নি। আমি মনে নয়, মানে সব শিল্পী একই কথা বলবে। আমার মনে হয় যে যার যেটুকু পাওয়ার দরকার ছিল সে ততটুকু পায়নি। তা না হলে গীতাদি, মানে ওনার টাইটেলটা আমার মনে নেই, গীতাদি, উনি আমি শুনেছি শেষ বয়সে বলছে একটু কাজ দে, কাজ দে, কাজ না দিলে পশুদের খরচা তো চালাতে পারছি না। যাকে বলেছে সে তাকে চেনেই না, সে নতুন। সে বলছে ছবি দিন, গীতাদের ছবি দেবে তবে চান্স পাবে। অভিনয় করেছে একসময়, এই মুশকিল। মানে তুলসী চক্রবর্তীকেও ওই অবস্থা হতে হয়েছে। প্রচুর শিল্পী আছে, মানে হয়তো এরা নাম করা, কিন্তু অনামী অনেক শিল্পী আছে, তারা না খেয়েই মারা গেছে, মরছে, আগামী দিনে হয়তো মরবে। তো আজকের দিনে দাঁড়িয়ে দাদা, যারা অনেকে তো মনে করে যে টলিউডে আমরা অভিনয় করতে যাব বা সিরিয়ালে অভিনয় করতে যাব, মানুষ চান অভিনয় করতে আসার জন্য, চেষ্টাও করেন অনেক রকম, তাদেরকে কি বলবেন? কাজের ক্ষেত্রটা আপনারা যারা দীর্ঘদিন ধরে রয়েছেন তারাই এত স্ট্রাগল করছেন, এবং সম্প্রতি আপনি একটু ফেসবুক পোস্টও করেছিলেন যেটা, এবং সেই বিষয়টা নিয়েও অনেক রকম বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত ছিল, কিন্তু সেটা তো এই পোস্টটা করতে হবে কেন? এতদিনের পরিচয়টা তো সেই জায়গাটা চলে যাবে, তাহলে কি কাজের পরিসরটা কমে যাচ্ছে? কমে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি বিশেষ করে একেবারে এইটার উপর নির্ভরশীল, অন্য কোনোভাবে অর্থ উপার্জনের উপায় নেই। তা না হলে হয়তো আমি পোস্ট করতাম না। আমার যদি কোনো রকমভাবে অন্যভাবে উপার্জন করার উপায় থাকতো, তাহলে হয়তো আমি করতাম না। বাধ্য হয়ে ফেসবুকে একটা পোস্ট করলাম একটি কারণে, যে আমার চেনা জানা লোকগুলোকে তো আমি ব্যক্তিগতভাবে বলেছি, কিন্তু যারা অচেনা, কেউ আছে ইন্ডিভিজুয়াল ছবিগুলো বানায়, ইন্ডিপেন্ডেন্ট ছবি তৈরি করে, শর্ট ফিল্ম তৈরি করে, ফেস্টিভ্যাল ছবি করে, ওরকম এই লোকগুলো যদি হয়তো ভাবে যে সাধুদাকে যদি পেতাম, কিন্তু নাম্বার জানে না, হলে হয়তো ফোন করতে পারছে না, যোগাযোগ করতে পারছে না, সেই কারণেই তাদের উদ্দেশ্যেই আমি ওটা দিলাম। তাতেও যে আমি রেসপন্স পাইনি তাই নয়। সেটা করে আমি একটা ওয়েব সিরিজ করেছি, খুব কম, মানে ছোট্ট ক্যারেক্টার, 2 দিন কাজ করেছি। সে কাজটা পেন্ডিং ছিল, সেটা ওদের ব্যাপার। যাই হোক, আমি ওটার মাধ্যমে পেয়েছি একটা ছবি পেয়েছি। ছবিটা এরাও মানুষ একটা আসবে, যেটায় আছে
জিতু কমল অসুস্থ হয়ে গেল, তো সেই ছবিটায় চন্দনদা আছে, তারপরে শান্তিদা আছে, প্রচুর বড় বড় আর্টিস্ট আছে, সবচেয়ে শ্রাবন্তী আছে নায়িকা, সেই ছবিটা পেলাম। তারপরে কিছু শর্ট ফিল্ম, আরেকটা ছবি করে এসেছি, সেটাও কম বাজেটে একটা ছবি করে এসেছি, ডাবিংটা শুধু বাকি। আরও কয়েকটা ডাকও পেয়েছি, আবার কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট ছবি করবে, কিন্তু তাদের হয়তো স্ক্রিপ্টের একটু কাজ বাকি আছে, কি ফিনান্সের কিছু বাকি আছে, সেটা অ্যারেঞ্জ করতে দুম করে তো এইসব মানে ইন্ডিপেন্ডেন্ট ছবি যারা করে তারা ওরকম দুম করে ফাইন্যান্সটা তো পায় না, নিজেরাই জোগাড় করে। তো সেই জোগাড় করার সময়টা তারা চেয়েছে, হয়তো টুডে টুমরো পাবো। রিসেন্টলি আমি পল্লব বৈরাগীর একটা ছবিতে আমি মানে আমাকে নেবে, আমাকে মেয়ের বাবার চরিত্রই দেবে এরকম বলেছে। আমি বাকি গল্প টল্প কিছুই জানি না, যাই হোক মানে কনফার্ম হয়ে গেছে, তার মহরতও আমি সেরে এসেছি। তো এইগুলো তো ওই পোস্টার মাধ্যমেই হয়েছে। যাক, এটা আমাদের চ্যানেলের তরফ থেকেও শুভকামনা থাকবে, কারণ আপনার মতো মানুষ ভালো থাকলে শিল্প জগৎ সমৃদ্ধ হবে, এবং একজন শিল্পী হিসাবে যে সম্মান আপনার প্রাপ্য সে সম্মান আপনি পান, এই শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে রইল। দাদা, আমাদের ওঙ্কারের দর্শকদের আপনি কি বলবেন? আমি আগে তোমার একটা কথা দিয়ে আমি শুধু বলি, আমি যে ফিডব্যাকটা পেতে চাই সেটা শুধু আমি কাজ পেতে চাই। আমাকে কোনো অর্থ দিয়ে আমাকে কাউকে সাহায্য করতে হবে না, আমাকে বিভিন্ন অনুষ্ঠানে ফিতে কাটিয়ে টাকা দিতে হবে না, আমাকে অ্যাওয়ার্ড দিয়ে ভর্তি করতে হবে না। আমি কাজ করব, কাজের বিনিময়ে দুটো আমার সাম্মানিক আমি চেয়ে নেব, এইটুকুই আমার মানে চাহিদা, আর কিচ্ছু নয়। ওঙ্কার বাংলার দর্শকদের আমি একটাই কথা বলতে চাই, আমার একই কথা, বানিয়ে তোলা কথা তো নয়, সবটাই আমার জীবনের কথা, সেই কারণে সবটাই একই কথা হবে। তবু ওঙ্কার বাংলা যে দিশা নিয়ে আপনাদের সঙ্গে এতদিন ধরে রয়েছে, এবং তাদের আগামী প্রজন্ম, নতুন বছর আসছে, নতুন বছরে ওরা আরও বৃহৎ আকারে কিছু করতে চায়, মানুষের পাশে থাকতে চায়, ওদের অনেক ভূমিকা আছে এই সমাজকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে। তা আপনারা ওঙ্কারের সঙ্গে থাকুন, পাশে থাকুন, কারণ আমার মতো একটা সাধারণ শিল্পীকেও ওনারা হাইলাইট করতে চান, কারণ ওনারা মনে করেন যে যাদের প্রাপ্তি ঘটেনি সেই মানুষগুলোকে নিয়েই ওনারা বেশি হাইলাইট করতে চান। যাদের নাম হয়ে গেছে, যাদের অগাধ পয়সা, তাদের কাছে কম যান, সেটাই ভালো। কারণ এনারা ন্যূনতম একটু যোগাযোগ, অন্তত এই মাধ্যমেও যদি আমার দুটো কাজ আসে বা আমার মতো শিল্পীদের দুটো কাজ আসে, সেটুকু আশা করব। ওঙ্কারের পাশে থাকুন, ধন্যবাদ। দর্শকদের কাছে ফিরবো টেলিকথার। আজকে দাদার কথা টেনেই বলবো। দাদা যেমন বললেন, একটা কথায় আমার একটু আপত্তি রইল, সাধারণ শিল্পী নয়, শিল্পী কোনো দিন সাধারণ হয় না, শিল্পী অসাধারণই হয়, কারণ শিল্পীকে স্রষ্টা নিজে সৃষ্টি করে শিল্পী করে এখানে পাঠান। কারণ আমি এটা সব সময় বলি, এটা আমার টেলিকথা যারা দর্শক তারা আমার এই কথাটার সাথে বারবার শুনে বারবার পরিচয় হয় হয়তো, যে আমি ভীষণ মনে করি আপনি যে কোনো প্রফেশনে আসুন, সেখানে আপনি চাইলে আপনার সন্তানকে বানাতে পারবেন পড়াশোনা শিখিয়ে, বাহ্যিকভাবে দিয়ে, কিন্তু যেটা বানাতে পারবেন না সেটা হচ্ছে শিল্পী। শিল্পী বানাতে পারবেন না, ওটা স্রষ্টা নিজে ওপর থেকে পাঠান। তো কাজেই শিল্পীকে যোগ্য সম্মান দেওয়াটা এটা আমাদের প্রত্যেকের উচিত। এবং দাদার যেটা বক্তব্য, যে কাজ যোগ্যতার নিরিখে দাদার জন্য যে কাজ, তা অবশ্যই দাদার কাছে প্রাপ্য, পাওয়া উচিত, এটা আমরাও সবাই মনে করি, এবং আপনাদের কাছেও সেই একই কথা বলি। তবে দাদা পাবেন, এই বক্তব্যটা এটা আমি আপনাকে আজকে এখানে বসেই বলে যাই, যে হয়তো কিছুটা সময় আসে, আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়, কিন্তু আলটিমেটলি আমরা যেটা যোগ্য সেটা আমরা পেয়েই থাকি, পাবো, অবশ্যই পাবো। ঠিক তেমনভাবেই আপনিও পাবেন। অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকেও। খুব ভালো থাকবেন দাদা, মনে জোর রাখবেন, লড়াইটা চালিয়ে যেতে হবে, জীবন মানেই লড়াইটা চালিয়ে যেতে হবে। খুব ভালো থাকুন। আজকে টেলিকথার পর্ব এ পর্যন্তই। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আগামী পর্বে দেখা হবে আবারও। ভালো থাকবেন, দেখতে থাকবেন ওঙ্কার বাংলা। নমস্কার।